ইরান এরই মধ্যে এমন কিছু অর্জন করে ফেলেছে যা ইসলামিক বিপ্লবের পরে গঠিত সরকার আগে কখনোই অর্জন করতে পারেনি। আবার এমন কিছু বিষয় পেতে যাচ্ছে যা এই যুদ্ধের আগে ইরানের পক্ষে অর্জন করা দুরূহ ছিল। কি সেই অর্জন? এমন কি পেয়েছে ইরান যা তাকে মধ্যপ্রাচ্যে শক্তিশালী হিসাবে আবির্ভূত করে তুলছে? তাই আলোচনা করব এই কন্টেন্টে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের এই যে সমঝোতা হলো, এটি একটি আইনি কাগজ তৈরি হয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের একটা সরকার এবং ইরানের আরেকটি সরকার কিছু বিষয়ে একমত হয়েছে। এখানে ইরান বৈধ সরকার হিসাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বীকৃতি দেয় এবং একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই যে ইসলামী বিপ্লবের পরে গঠিত যে সরকার, যে সরকারের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তাকেও একটা স্বীকৃতি দেয়। ইসলামী বিপ্লবের পর যে বৈরিতা দুই দেশের ভেতরে শুরু হয়েছিল, সেখানে এই দুই দেশের ভেতরে কোনো রকম কূটনৈতিক সম্পর্ক ছিল না। কূটনৈতিক সম্পর্ক এখনো নেই, কিন্তু তারপরেও দুই দেশ যখন একটা চুক্তিতে উপনীত হয়, যখন চুক্তি স্বাক্ষর করে, তখন এটি স্পষ্ট হয়ে ওঠে যে যেই সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র চুক্তি করছে, স্বাক্ষর করছে, সেই সরকারকে যুক্তরাষ্ট্র বৈধতা দিচ্ছে। অর্থাৎ ইরানের জন্য ইসলামী বিপ্লবের পর গঠিত সরকার, যে সরকারের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যে সরকারের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, যে সরকারের সর্বোচ্চ ধর্মীয় এবং আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি, সেই সরকারকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিয়ে দিয়েছে। এটি 1979 সালে ইসলামী বিপ্লবের পরে এই প্রথম এমন একটা ঘটনা ঘটলো এবং দুই দেশের প্রেসিডেন্ট সরাসরি কোনো একটা চুক্তি 1979 সালের পর এই প্রথম হলো। তাহলে প্রশ্ন হতে পারে যে 2015 সালে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তিটা কি ছিল? সে চুক্তিটা ছিল জাতিসংঘের একটা রেজলিউশন। সে চুক্তির উদ্যোক্তা জাতিসংঘ এবং সেখানে শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আহ, সমঝোতা হয়নি। সেখানে ইরান একটা পক্ষ ছিল, অন্যদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সবকটি সদস্য রাষ্ট্র ছিল, এর বাইরে জার্মানি ছিল, ইউরোপীয় ইউনিয়ন ছিল, অনেকগুলো দেশের একটা বন্দোবস্ত ছিল। কিন্তু এখানে বাকি সবাইকে দূরে সরিয়ে রেখে সরাসরি যুক্তরাষ্ট্র একটা চুক্তি করেছে ইরানের সঙ্গে। সুতরাং এই সমঝোতা থেকে এখনই ইরানের সবচেয়ে বড় যেটি লাভ, সেটি হলো যে ইসলামী বিপ্লবের পর গঠিত যে সরকার ব্যবস্থা ইরানে রয়েছে, সেই সরকার ব্যবস্থাকে এক ধরনের বৈধতা দিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই বিষয়টি গুরুত্বপূর্ণ কেন? কারণ হলো যে এই সরকারকে উৎখাত করে ফেলা, এই যে 40 দিনের একটা যুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, তাদের অন্যতম লক্ষ্য ছিল। এবং আক্রমণের পরে আহ, যখন ডোনাল্ড ট্রাম্প 8 মিনিটের একটা বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছিলেন, সেখানে এই বিষয়ে স্পষ্ট কথাবার্তা ছিল। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র স্পষ্ট করে বলে দিয়েছে বিভিন্ন সময় যে তারা এই সরকার বদলে ফেলতে চায়। এমনকি কিছুদিন আগেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে ইরান ভেতরে ভেতরে ক্ষয়ে গেছে, যে কোনো দিন তাদের এই সরকার ব্যবস্থা চুপ করে ভেঙে পড়তে পারে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই সরকার ব্যবস্থার সঙ্গে যুক্তরাষ্ট্র একটা চুক্তি করছে, যে যুক্তরাষ্ট্র এসেছিল এই সরকার ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য। যদি এই চুক্তি টিকে থাকে, তাহলে ইরান ব্যাপকভাবে লাভবান হবে। কারণ হলো যে ইরান একটা আঞ্চলিক শক্তি হিসেবে সেখানে আবির্ভূত হবে। কারণ এরই মধ্যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো নিরাপত্তা সুরক্ষা বলয়ের জন্য ব্যাপকভাবে যুক্তরাষ্ট্রের উপরে নির্ভর করত, সেখানে ইরান প্রমাণ করে দিয়েছে সেই সব দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে হামলা করে যে যুক্তরাষ্ট্র ঠিক 100% সুরক্ষা সেসব দেশগুলোকে দিতে পারেনি। অর্থাৎ তারা কিন্তু আক্রান্ত হয়েছে। এমনকি বলা হয়ে থাকে যে যুক্তরাষ্ট্রের 13টি ঘাঁটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের আগের সেই সুরক্ষা বলয়ের সম্পর্ক তৈরি করার জন্য এখন বেশ খানিকটা সময় লাগবে এবং এরই ফাঁকে এই দেশগুলোর নিরাপত্তা বিষয়ক চিন্তা ভাবনা, কৌশলগত চিন্তা ভাবনা বদলে যেতে পারে। সৌদি আরবের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে তারা পাকিস্তানের সঙ্গে এক ধরনের একটা সামরিক চুক্তি করেছে যে এক দেশ আক্রান্ত হলে আরেক দেশ এগিয়ে যাবে বা নিজেকে আক্রান্ত মনে করবে। ফলে এই দেশগুলো এখন নিজেদের সুরক্ষার ব্যাপারে চিন্তা ভাবনা বদলে ফেলতে পারে, যেখানে ইরানের সঙ্গে তাদের শত্রুতা কমে গিয়ে সহযোগিতা বা
সমঝোতার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এই যে কথাটি বলছি যে যদি চুক্তিটা টিকে থাকে, এটি বলছি কারণ হলো যে এই পুরো বন্দোবস্ত, পুরো বিষয়গুলোর মধ্যে সবচেয়ে অনিশ্চিত উপাদান হয়ে আছে ইসরায়েল। ইসরায়েল আক্রমণ করে আবারও একটা যুদ্ধ বাঁধিয়ে ফেলতে পারে। ইসরায়েলকে মোটামুটি ভাবে এই যে লেবানন সবচেয়ে স্পর্শকাতর জায়গা হয়ে রয়েছে, সেই লেবানন থেকে যুদ্ধ করা থেকে বিরত রেখেছে যুক্তরাষ্ট্র। ফলে যুক্তরাষ্ট্রকে এখন দেখা যাচ্ছে যে এই জায়গায় উত্তেজনা প্রশমন করার জন্য তার মনোযোগ এবং শক্তিকে কাজে লাগাতে হচ্ছে। আবার আরো বড় বিষয় হলো যে যেই সরকারকে যুক্তরাষ্ট্র ফেলে দিতে চেয়েছিল, সরকারের এখন সেই সরকারের অধীনে ইরানের পুনর্বাসনের জন্য একটা $300 বিলিয়ন একটা ফান্ড হচ্ছে ইরানকে পুনর্গঠন করার জন্য। ইরান তাদের তেলগুলো বিক্রি করতে পারবে, তাদের উপর থেকে নিষেধাজ্ঞা ধাপে ধাপে তুলে যাচ্ছে। ইরানের যেসব ডলারগুলো $120 বিলিয়ন আটকে আছে বিভিন্ন দেশে, সেগুলো চলে আসতেছে। ফলে এই যুদ্ধের আগে ইরান যে অর্থনৈতিকভাবে পর্যুদস্ত ছিল, এমনকি আর্থিক ক্রাইসিসের কারণে ইরানে আহ আন্দোলনও হয়েছিল, সেই ইরান বা সেই সরকার ব্যবস্থা ধীরে ধীরে এখন শক্তিশালী হিসেবে ঘুরে দাঁড়াচ্ছে। এই হলো যুদ্ধের আগের এবং যুদ্ধের পরের অবস্থা। এবং ইরানের এই যে আরো শক্তিশালী হয়ে ওঠার যে সম্ভাবনা, সেটি এই আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে এই কন্টেন্টে লাইক দিন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। এবং এই যে যুদ্ধটা হলো, এই যুদ্ধে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয় হলো, নাকি এটি ভিন্ন কিছু? এসব বিষয়ে বিশ্লেষণ জানার জন্য আপনারা সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সঙ্গে থাকুন। এই চ্যানেলে আমি জিও পলিটিক্সের জটিল জটিল সব বিষয়গুলোকে সহজে উপস্থাপন করার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে।